সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। আরজি কর নিয়ে আমাদের চোখ ছিল বরাবরই প্রথম থেকে আমরা যে সমস্ত প্রশ্ন করে আসছি, লাগাতার যে পয়েন্টগুলো আমরা তুলে আসছি, এবার সুপ্রিম কোর্টের সেই একই পয়েন্ট প্রতিষ্ঠিত হলো। আমাদের প্রশ্ন ছিল কেন এত তাড়াতাড়ি এফআইআর করা হলো না, মৃতদেহ ছাড়ার পরেও কেন এফআইআর করতে দেরি হলো, কেন প্রথমে জানানো হলো যে এটি একটি সুইসাইড বা আনন্যাচারাল ডেথ, এই কথাটা কেন উঠে আসলো পুলিশের এফআইআর এ পরবর্তীকালে, ইত্যাদি প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টেও ভৎসনার মুখে পড়েছে কলকাতা পুলিশ তথা রাজ্য প্রশাসনের যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টেও একাধিক প্রশ্ন হয়েছে। এবং গতকালই আমরা দেখেছিলাম সেই তিলোত্তমার পোস্টমর্টেমের পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের সামনে এসেছে এবং আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডাক্তার, ফরেনসিক এক্সপার্ট ডক্টর তমগ্ন দাস। তমগ্ন বাবু, স্টুডিওতে আমাদের নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই আমি আপনার কাছে আসবো যে পোস্টমর্টেমের রিপোর্ট আপনি দেখেছেন, পোস্টমর্টেমের রিপোর্টটা যদি আমাদের দর্শকদের জন্য একটু সরল ভাষায় একটু বুঝিয়ে দেন, ঠিক কি কি কারণ ছিল মৃত্যুর, পাশাপাশি ঠিক কি কি চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। দেখুন, পোস্টমর্টম রিপোর্টটা কালকে যখন আমি দেখলাম, তাতে দেখা গেল যে 14টার বেশি ওর এক্সটার্নাল ইনজুরিজ ছিল আর 9টার মতো ইনজুরিজ ছিল। তো মোটামুটি একেবারে আমি আবার আসবো আপনার কাছে। তবে যেটা আমি জানাচ্ছিলাম যে সুপ্রিম কোর্টে কিন্তু আবারও ভৎসনার মুখে পড়েছে রাজ্য পুলিশ তথা যে রাজ্যের ভূমিকা, সেই রাজ্যের ভূমিকা কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি একাধিক প্রশ্ন উঠে আসছে সুপ্রিম কোর্টে, কেন প্রথমে আত্মহত্যা বলা হলো, এফআইআর করতে এত দেরি কেন হলো, একাধিক প্রশ্ন উঠে আসছে। এবং প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে বেঞ্চে এই মামলার শুনানি চলছিল, সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতিও কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে এরকম ঘটনায় আমরা চুপ করে বসে থাকতে পারি না, আমাদের কিছু একটা করতে হবে এবং এই মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। পাশাপাশি যে আরজি করে যে ভাঙচুর হয়েছিল, অর্থাৎ এই যেদিন রাত দখল হয়েছিল, সেই রাত দখল কর্মসূচির পাশাপাশি যে ভাঙচুর হয়েছিল, সেই ভাঙচুর নিয়েও কিন্তু রিপোর্ট তলব করেছে। পাশাপাশি যারা চিকিৎসক রয়েছেন তাদের কর্মক্ষেত্রে তাদের যাতে সুরক্ষা থাকে সেই দিকেও কিন্তু নজর রাখছে। বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। একাধিক গুরুত্বপূর্ণ জিনিস উঠে আসছে আমাদের সামনে এবং একাধিক প্রশ্ন যেমন রয়েছে, তেমনি পোস্টমর্টেম রিপোর্টের চাঞ্চল্যকর যে সমস্ত খবর আমাদের সামনে আসছে। দেহের প্রায় 24টি জায়গায় ক্ষত ছিল, 24টি জায়গায় আঘাত ছিল, শরীরের অজস্র কামড়ের দাগ, অজস্র আঁচড়ের দাগ। আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম ডক্টর তমগ্ন দাসের সঙ্গে। ডাক্তারবাবু, আচ্ছা, যেরকম কালকে আমি যে পোস্টমর্টম রিপোর্টটা পূর্ণাঙ্গভাবে দেখলাম, সেটাতে দেখা গেল পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে 14টার বেশি ওর এক্সটার্নাল ইনজুরিজ ছিল এবং 9টা ইনজুরিজ ছিল যেটা মতলব ডাইসেকশন করার পরে আপনার মাথায় এবং মানে চেস্টে পাওয়া গেছে। অজস্র ইনজুরিজ, মাল্টিপল ইনজুরিজ ছিল, নোজে ছিল, নাকে ছিল, গালে ছিল, শোল্ডারে ছিল, তারপর আপনার কি বলে এটা, হাতে ছিল, অ্যাঙ্কেলে ছিল, লিপসে ছিল, লিপসে অনেকটা জায়গায় কাটা ছিল এবং ওর গলাতে এবং গালে প্রচুর পরিমাণে বাইট মার্কস ছিল, অ্যাব্রেশন ব্রুজেস ছিলই। তো এটাতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে যে মাল্টিপল ইনজুরিজ থাকা সত্ত্বেও এখানে ওর যে মানে যেটা পোস্টমর্টম রিপোর্টে যেটা মানে বলা হয়েছে, ওকে ভিকটিমকে মারাত্মকভাবে আগে আঘাত করা হয়েছিল। ভিকটিমের যে চশমাটা পরা ছিল, স্পেকটাকেলসটা, সেটাকেও ভাঙা হয়েছিল এবং সেই ভাঙাটা চোখের মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাতে করে চোখের যে ইনজুরিসটা, আই ইনজুরিজও ওর হয়ে গেছিল। সেটাই আর কি আপাতত এখন অব্দি এক্সটার্নাল ইনজুরিজগুলি এগুলি পাওয়া গেছিল। আর ইন্টারনাল ইনজুরিজের মধ্যে যেগুলি ছিল, যেরকম আপনার অনেক রক্তপাত হয়েছিল, ঠিক আছে, তারপরে ব্লাড ক্লট হয়ে গেছিল লাংসের মধ্যে, ইন্টারনাল ব্লিডিং খুব মারাত্মক পরিমাণে ছিল। তো এগুলি ইন্টারনাল এক্সামিনেশনে এগুলি আপাতত পোস্টমর্টমে যতটুকু উল্লেখ করা আছে। আচ্ছা, আমি এখান থেকে আসছি যে পোস্টমর্টেম রিপোর্টে যেভাবে বর্ণনা করা হয়েছে, একাধিক জায়গায় আঘাত রয়েছে, এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত পোস্টমর্টেম রিপোর্টের পরেও যেটা উঠে আসছে যে প্রথমে তাকে জানানো হয়েছিল, তার পরিবারকে জানানো হয়েছিল যে এটি একটি সুইসাইডাল কেস। আপনার কি মনে হয় এটা কি আদতে উচিত হয়েছে কলকাতা পুলিশের, বা এই সুইসাইড আদতে কি এটা সুইসাইড মনে হচ্ছে? দেখুন, তোড়ঝড়ি করে তাড়াহুড়ো করে কোনো রিপোর্ট দেওয়াটা এটা আইনগত একটা অপরাধ, প্রথমতই সেটা বলবো। আর এটা কোনো মতেই সুইসাইডাল নোট ছিল, মানে সুইসাইডাল কেস ছিল না। এটা মানে পূর্ণাঙ্গভাবে পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে যে সেক্সুয়াল অ্যাসাল্ট ছিল, তারপর ইট ইজ এ কেস অফ হোমিসাইডাল। আর সেখানে ওকে শ্বাসরুদ্ধ করে গলায় চেপে ধরে মুখ কান বন্ধ করে নাক তাকে মারা হয়েছে।
তো এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে এটা একটা অ্যাসফিক্সিয়াল ডেথ হয়েছিল, স্ট্র্যাঙ্গুলেশন অফ নেকও সেখানে ছিল। অ্যাসফিক্সিয়াল ডেথ মানে কথাটার আপনার এই শ্বাসরুদ্ধ করে মারা। যে কোনো এই এই কি বলে আনন্যাচারাল ডেথকে তিনটা ভাগে আমরা ভাগ করে থাকি, যেটাকে একটা বলে থাকি আমরা অ্যাক্সিডেন্টাল, একটা হোমিসাইডাল, একটা সুইসাইডাল। তো এটা একটা হোমিসাইডাল কেস ছিল। তো এটা কলকাতা পুলিশ কি জেনে তো তাড়াহুড়ো করে সুইসাইডাল কেসটা ওরা বললো পরিবারের কাছে, সেটা একটা প্রশ্নচিহ্নের মুখে থেকেই যাচ্ছে। একেবারে সুপ্রিম কোর্টের আজকের যে পর্যবেক্ষণ সেখানেও কিন্তু বলা হয়েছে যে পুলিশের এত তাড়াহুড়ো কেন, বা প্রথমে কেন এটাকে সুইসাইড বলে চালানো হলো, এই প্রশ্ন কিন্তু উঠেছে সুপ্রিম কোর্টে। পাশাপাশি আমি আসবো আবার ডাক্তারবাবুর কাছে। আর এই যে ঘটনা বা এই যে আঘাতের চিহ্ন, একাধিক আঘাত, এই সমস্ত ব্যাপারটা কি একজনের পক্ষে করা সম্ভব? দেখুন, যেরকম মাল্টিপল ইনজুরিজ বডিতে পাওয়া গেছে, ঠিক আছে, যেখানে পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে যে এই নাক মুখ বন্ধ করে গলা চিপ দিয়ে মারা হয়েছে এবং এতগুলো মোর দেন 25 এক্সটার্নাল ইনজুরিজ, তাতে করে প্রাথমিকভাবে সেটা বলা যাচ্ছে যে এটা মোর দেন ওয়ান পিপল তার সাথে জড়িত ছিল। এটা কখনোই একজনের পক্ষে এতগুলো আঘাত করা, এভাবে মারা কখনোই এটা সম্ভবপর না বলেই আমি মনে করছি। আচ্ছা, একেবারে আমি আসবো এখানে। এবং সেক্সুয়াল অ্যাসল্টের ব্যাপারে যদি আমি একটু কথা বলি, সেখানে পোস্টমর্টেম রিপোর্টে রয়েছে যেটা যে হোয়াইট থিক ফ্লুইড সামথিং একটা কিছু পাওয়া গেছে, তার অ্যামাউন্টটা ছিল 151 গ্রাম। এটা কি হতে পারে? দেখুন, যে যে জিনিসটা পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে যে হোয়াইট থিক ভিস্কার্ড মানে স্যাম্পলটা পাওয়া গেছে ভ্যাজাইনাটাতে। ভ্যাজাইনাতে প্রচুর পরিমাণে ইন্টারনাল ব্লিডিং ছিল, হাইমেন র্যাপচার হয়ে গেছে এবং সেমিলিউনার যে ফ্লুইডটা ছিল সেটা অলরেডি সার্ভিক্স পর্যন্ত চলে গেছে। আর আপনি যথারীতি যে কথাটা বললেন যে স্যাম্পলটা 151 গ্রামের মতো পাওয়া গেছে, সেটা হতে পারে ধরুন এই সিমেন্টটার সাথে অনেকটা ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে এই স্যাম্পলটা নেওয়া হয়েছে। তো তাতে করে অনেকটা ব্লাড স্যাম্পলও, মানে ব্লাড যেহেতু ইন্টারনাল ব্লিডিং হয়েছে, তাতে করে ব্লাড মিক্স হয়ে যাওয়ারও একটা চান্স থেকে যাচ্ছে। কিন্তু আবারও বলছি, 151 গ্রাম যদি পেয়েই থাকে, সেটা আবারও একটা প্রশ্নচিহ্নের মুখে থেকেই যাচ্ছে। এটা কি একজনই ধর্ষণ করেছে নাকি এটা গণধর্ষণের কেস হতেই পারে? সেটা আমরা প্রাথমিকভাবে যেটা ফরেন্সিক এক্সপার্টরা আমরা মনে করছি, যেটা এটা একজনের কাজ হতে পারে না, এটা মোর দেন ওয়ান কাজেই সেটা মানুষ যুক্ত থাকতে পারে। আচ্ছা, আমি ডাক্তারবাবুর কাছে আসবো যে তার শরীরে একাধিক জায়গায় বাইট মার্কস পাওয়া গেছে, নেইল স্ক্র্যাচেস পাওয়া গেছে। তো এই যে সমস্ত এভিডেন্স গুলো রয়েছে, তার পক্ষে এই এভিডেন্স গুলোর সঙ্গে মিলিয়ে যে প্রাইমারি অ্যাকিউজড বর্তমানে আটক হয়ে রয়েছেন, গ্রেপ্তার হয়ে রয়েছেন, তাকে কি সহজে আইডেন্টিফাই করা সম্ভব নয়? খুব ভালো প্রশ্ন করলেন, অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এটা সবাইকেই জানানো উচিত এবং আমি মনে করি এটা আমার কর্তব্য অ্যাজ এ ফরেন্সিক এক্সপার্ট। দেখুন, যখনই একটা ভিকটিম মারা যায়, তো যে ওর বডিতে অনেক মাল্টিপল ইনজুরিজ পাওয়া গেছে, যেটা আমি প্রথমেই বলে দিলাম আপনাকে, এবং নেইল স্ক্র্যাচেসগুলো পাওয়া গেছে। তো যখনই একজন মানে মানুষ মারা যায়, তখন ও পূর্ণাঙ্গভাবে চেষ্টা করে মানে এখনো জীবিত থাকতে, ঠিক আছে, সবাই চেষ্টা করে। আর মেয়েটার যে আমি ছবি দেখলাম অরিজিনাল পিকচার, সেটাতে বডি ওয়েটটা খুব ভালোই লাগছিল। তো এটা একজনের পক্ষে কখনোই সম্ভবপর না, এত একটা মানে একটা তরতাজা মানুষকে এভাবে মেরে ফেলা প্রথমত। আর দ্বিতীয়ত, আপনি যে কথাটা বলছেন যে একিউজড, অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা কথা বলি, যখনই কেউ চায় যে মানে যখনই কাউকে কেউ মেরে ফেলার চেষ্টা করে, সেই মাসুমটা কিন্তু বাঁচার চেষ্টা করে। তো তাতে করে কি হয়, অনেকগুলো স্ক্র্যাচেস, নেইল বাইট সেগুলো দিয়ে থাকে। তো অ্যাকর্ডিং টু ফরেন্সিক একটা কথা আছে, লোকার্স প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জ, এটাতে বলা হয় when two objects interact there is always a exchange of material। তাতে করে এটা বোঝাচ্ছে, যদি ওই অ্যাকিউজড পার্সনটাই এরকম কোনো একটা নেক্কারজনক ঘটনা করিয়ে থাকে, তাহলে ওর এক্সপোজ বডি পার্টসে ডেফিনেটলি স্ক্র্যাচেস থাকবে, বাইটস থাকবে, এবং ওই স্ক্র্যাচেসগুলি থেকে, বাইটগুলি থেকে আমরা ইজিলি ডিএনএ অ্যানালাইসিস করে আমরা প্রুফ করতে পারি এটা কি আসলেই অ্যাকিউজড নাকি স্ক্র্যাপ গুড করা হয়েছে ওনাকে। আচ্ছা, আমি এখানে আসবো যে এত ঘন্টা পেরিয়ে গেছে এবং সিবিআই এখন টেক ওভার করেছে বর্তমানে। তো সেক্ষেত্রে সিবিআই কে, আপনি একজন ফরেন্সিক এক্সপার্ট, দিল্লি এইমসে আপনি কাজ করে এসেছেন, তো সেক্ষেত্রে সিবিআই কে ঠিক কি কি চ্যালেঞ্জেস এর মুখে পড়তে হতে পারে বর্তমান সময়ে দাঁড়িয়ে, যেভাবে এতদিন পেরিয়ে গেছে এবং মেয়েটির দেহ ইতিমধ্যেই পুড়িয়ে দেওয়া হয়েছে? সে নিয়েও যদিও প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট যে এত তাড়াতাড়ি কেন দেহ পুড়িয়ে দেওয়া হলো। তো সিবিআই কে যে তদন্ত প্রক্রিয়ায় বেগ পেতে হতে, কতটা বেগ পেতে হতে পারে বা কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে? দেখুন, প্রথমতই বলছি, যে কোনো ক্রাইম সিন হওয়ার পরে ওই এরিয়াটাকে ব্যারিকেড দিয়ে রাখতে হয়,
যেটাকে বলা হয় ক্রাইম সিন ম্যানেজমেন্ট। তো যখন সেটা করা হয়নি, ওই আপনারা সবাই আমরা ইতিমধ্যেই দেখেছি মোর দেন মতলব 7,000 লোকের বেশি ওই জায়গাটাতে গিয়ে সবকিছু তোড়ফোড় করে দিয়েছে। তো তার মধ্যে এটা দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স গুলো থাকা ওইখানে দরকার ছিল, সেগুলো অলরেডি বিন হ্যাম্পার্ড। তো যতক্ষণে কেসটা সিবিআইয়ের কাছে দেওয়া হয়েছে, ওই জায়গাটাতে যদি কোনো ব্লাড, সিমেন্ট, স্যালাইভা পেয়ে থাকি আমরা, সেখানে এটাকে অলরেডি আপনার ড্রাই হয়ে গেছে। তো ড্রাই স্যালাইভা, সিমেন্ট, ব্লাড এক্সট্রাক্ট করে সেটা প্রসেসিং করে ডিএনএ অ্যানালাইসিস করা, আমি ইম্পসিবল বলবো না, বাট ইট ইজ এ রিয়েলি বিট চ্যালেঞ্জিং হয়ে থাকে। আর আর ওই পোস্টমর্টমটা একটা ভালো দিক আমি এটা বলতে পারি যে ওই পোস্টমর্টমটা পুরোটা ভিডিওগ্রাফি করা হয়েছিল। কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছিল দ্যাটস রাইট, কিন্তু ওর বডিতে যে বাইট মার্কস গুলো পাওয়া গেছে, সেই বাইট মার্কস গুলো কি পোস্টমর্টমের সময় এক্সট্রাক্ট করা হয়েছিল কিনা সেটা আমি জানি না, সেটা পোস্টমর্টমও কোনো পূর্ণাঙ্গভাবে লেখা নেই। আর আমি একজন ফরেন্সিক ওডন্টোলজিস্টদের বলতে পারি, যদি ওর ওই গালে বা আপনার গলায় যদি ওই বাইট মার্কস গুলি নিয়ে থাকি, তাহলে আমরা ডিএনএ অ্যানালাইসিস করে বা ডেন্টালের যে আমাদের কম্পারেটিভ স্টাডি হয় সেটা করে আমরা ইজিলি একুইজড বয়স, এজ, সেক্স আর চেহারা আমরা অনেকটাই নির্ধারণ করতে পারি। বাট আবারও বলছি, সিবিআই এতটা ঘন্টা পরিযন্ত্র হয়ে যাওয়ার পরে সিবিআই যে কেসটা পেলো, তাতে করে একটু তো ইম্পসিবল ঠিক বলবো না, বাট চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমি গত পরশু দিনই দেখছিলাম, নিউজে পড়ছিলাম 3D স্ক্যানিং হচ্ছে। বাট এখন 3D স্ক্যানিং হয়ে কি হবে, যখন এতগুলো লোক, মোবস, গুনস ওইখানে ঢুকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স গুলোকে হ্যাম্পার করে দিল, এতজন লোকের পায়ের ছাপ, ফিঙ্গারপ্রিন্টস, তাতে করে তো এখন 3D স্ক্যানিং করার কোনো মানেই হচ্ছে না। 3D স্ক্যানিং করে আমরা কখনোই এখন একটা কি বলে এরা কোর্ট অফ লোতে আমরা তেমন পরিমাণ আমরা ওই এভিডেন্স আমরা দেখাতে পারবো এখন। এটা এখন খুবই এখন এটা করার কোনো মানেই হয় না বলবো আমি 3D স্ক্যানিংটা করার। একেবারে আমি আসবো এবার সুপ্রিম কোর্টের আজকে যে পর্যবেক্ষণ, সেখানে কিন্তু এটা একটু গুরুত্বপূর্ণ যে দিক তুলে ধরা হয়েছে, চিকিৎসকরা যাতে তাদের কর্মক্ষেত্রে সুরক্ষা পান বা তাদের নিরাপত্তা আরো সুনিশ্চিত করতে ন্যাশনাল একটি জাতীয় স্তরের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি এইমসে কাজ করেছেন এবং আরজি করের যে কাণ্ড হয়েছে, আরজি করের সেই কাণ্ডে কিন্তু সুপ্রিম কোর্টও প্রশ্ন করেছে যে কেন প্রপার রেস্ট রুম থাকবে না হাসপাতালে এবং ডাক্তারদের যে সুরক্ষা। আপনি একটু আগে যখন আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল আমার, আপনি জানাচ্ছিলেন টিএমসিতেও একটি ঘটনা হয়েছে, সেক্ষেত্রে আপনি নিজেও একজন ডাক্তার, এইমসে কাজ করে এসেছেন। এই যে ডাক্তারদের যে পরিকাঠামোগতগুলো সুরক্ষাগুলো পাওয়ার কথা বা যে সমস্ত ফ্যাসিলিটিস পাওয়ার কথা, সেগুলো কি সব জায়গায় সঠিকভাবে চলছে? দেখুন, আমি প্রথমে একটা কথা বলি আপনাকে। এই আরজি করে আমাদের যখন আমি দিল্লি এইমসে কাজ করতাম, তখন এখানে একটা এক ধরনের অটোপসি হতো, যেটা আমি কাজ করেছি এবং এটা আমি প্রশিক্ষণ প্রাপ্ত, সেটা হলো ভার্চুয়াল অটোপসি। ভার্চুয়াল অটোপসিটা হলো কোনো বডিকে ডাইসেকশন করার আগেই এটার একটা পূর্ণাঙ্গ একটা স্ক্যান হয়ে যাচ্ছে। তো সেটা যদি আরজি করে হতো, তাহলে কিন্তু আমাদের কাছে অনেক কিছু আরো বেশি প্রুফ থাকতো। সেটা আরজি করে নেই দুর্ভাগ্যবশত, সেটা শুধু দিল্লি এমসি আছে ভার্চুয়াল অটোপসিটা। তো এটা না থাকার ক্ষেত্রে অনেকটাই আমাদের প্রবলেম হয়ে যাবে আগামী দিনগুলোতে জাস্টিস দিতে। আর যে কথাটা আপনি এলেন যে সুপ্রিম কোর্টের ঘটনাটা, দেখুন, যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তাররাই যদি সুরক্ষা না পায়, তাহলে ওরা আগামী দিনে কি করে মানুষকে সেবা দেবে? ঠিক আছে, তো যে কোনো ডাক্তার বা পুলিশ ওদের প্রাথমিক কাজই হলো মানুষদের সেবা দেওয়া, সমাজকে সেবা দেওয়া। তো ইতিমধ্যেই যে রায়টা আজকে সুপ্রিম কোর্ট দিল, যে একটা কমিটি গঠন করা হয়েছে যে সবগুলো হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি দেওয়ার জন্য। এবং কালকে রাত্রিবেলাও যে টিএমসিতে ঘটনাটা আমি শুনলাম, খুবই ন্যাক্কারজনক ঘটনা, তারও আমি ধিক্কার জানাচ্ছি। এবং আমি বলছি যে কোনো হাসপাতালে, শুধু এটা মানে মানে প্রধান হাসপাতাল রেফারেল সেটাতেই না, সবগুলো ডিস্ট্রিক্ট হাসপাতালে, সিএসসি, পিএসসিতে যাতে পর্যাপ্ত পরিমাণে এই কি বলে সুরক্ষা ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফদের দেওয়া হয়, সেটা আমি সরকারের কাছে এবং আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি বরাবরই দাবি রাখছি। এবং এরা যে ডিসিশনটা সুপ্রিম কোর্ট মহামান্য আদালত নিল, তাকে আমি সাধুবাদ জানাই। এবং সেটাই এখন দেখার বিষয়, কতদিনে সেই যে কমিটি হয়েছে ওরা কতদিনে সেই জিনিসটা এক্সিকিউট করতে পারে, সেটাই আমাদের দেখার বিষয়। আমি আরেকটা জিনিস অ্যাড করছি আপনাদেরকে, কথাটা আমি বলতে মাঝখানে ভুলে গেছিলাম। যে পোস্টমর্টম রিপোর্টটা কালকে দেওয়া হলো, সেটাতে লেখা আছে যে মাল্টিপল কাটস ছিল, ইনজুরিজ ছিল, ঠিক আছে। আর বলা হয়েছে অচেতন অবস্থাতে ওকে নাকি সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কার্ডসগুলি যে এলো, এগুলি কার্ডসগুলি কিসের? কোনো শার্প
ইনস্ট্রুমেন্ট বা শার্প ওয়েপন দিয়ে কি ব্লান্ট করা হয়েছে, নাকি মানে কাটা হয়েছে, নাকি হাতে মারা হয়েছে, না কি মারা হয়েছে, সেটার কোনো স্পেসিফিক অ্যানালাইসিস সেই পোস্টমর্টম মানে রিপোর্টে উঠে আসেনি। দ্বিতীয়ত আপনার ও যে কথাটা বললো যে অচেতন অবস্থায় ওকে সেক্সুয়াল অ্যাসাল্ট করা হয়েছে, তাহলে কি ওকে কিছু ইনটক্সিকেটেড কিছু জিনিস ওকে খাওয়ানো হয়েছিল, নাকি ওর খাবারের সাথে কিছু দেওয়া হয়েছিল, ও 4 ঘন্টা আগে খাবারটা খেয়েছিল, 4 ঘন্টা পরে এই ইনসিডেন্টটা হয়েছে, তাতেও পোস্টমর্টম রিপোর্টে কিছু পূর্ণাঙ্গভাবে কিছু লেখা নেই। তো পোস্টমর্টম রিপোর্টটা নিয়েও আমি একটু সন্দেহ করছি যে আরও ডিটেইল যদি স্টাডিটা পোস্টমর্টম রিপোর্টে থাকতো তাহলে অনেকটা ইজি হয়ে যেত আমাদের সবাইকে বোঝানো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল। আমার যতটুকু মনে হচ্ছে এটা খুবই প্রাইমারি রিপোর্ট, আরও মডিফাইড ওয়েতে রিপোর্ট আসবে। অলরেডি ভিসারেল যে স্যাম্পলসগুলি পেয়েছে এবং ওর খাবারের স্যাম্পলটা অলরেডি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বায়োলজি ডিভিশনে গেছে সেটা ইনভেস্টিগেশন করার জন্য, সেটা আসার পরেই আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই রাতে কি ইনটক্সিকেট অবস্থায় যে করা হয়েছিল সেক্সুয়াল অ্যাসল্টটা, সেটা অ্যাকচুয়ালি কি করে হয়েছিল, ওটা কি খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছিল, না সেক্সুয়াল অ্যাসল্ট বা ফিজিক্যাল অ্যাবিউজ করার আগে ওকে কিছু দেওয়া হয়েছিল। আর সেক্ষেত্রে আমি যেটা প্রশ্ন আসবো, পরবর্তী প্রশ্ন, যে যেহেতু তাকে কজ অফ ডেথ রয়েছে থ্রটলিং, মানে গলা চেপে তাকে মারা হয়েছে, তো সেক্ষেত্রে তার অসচেতন হয়ে যাওয়ার যে কতটা প্রবণতা রয়েছে? দেখুন, ক্রজ অফ ডেথটা থ্রটলিং না, ক্রজ অফ ডেথটা হলো স্ট্রেঙ্গুলেশন অফ নেক ফলোড বাই স্মুদারিং, ঠিক আছে, মানে নাক কান মুখ বন্ধ করে গলা টিপে মারা হয়েছে, সেটা ছিল কজ অফ ডেথ। আর আপনি যে কথাটা বললেন এই কতটুকু এটা মানে হতে পারে, সেটা এখন অবধি মানে যে পোস্টমর্টম রিপোর্ট অবধি তো এটাই মনে হচ্ছে যে কজ অফ ডেথ এটাই হতে পারে, কিন্তু ইনটক্সিকেটেড ব্যাপারটা এখনো ঠিক ক্লিয়ার হচ্ছে না এখন, মানে এটা কি মানে কিছু দেওয়া হয়েছিল, নাকি নাকি ওকে কিছু আগে থেকে কিছু প্রি প্ল্যান ছিল, না ওকে মানে সেক্সুয়াল অ্যাসল্ট করার পর ওকে মারা হয়েছিল, নাকি আগে সেক্সুয়াল অ্যাসল্ট করার পর ওকে ফিজিক্যাল অ্যাবিউজ করা হয়েছিল। এটাও হতে পারে। দেখুন, যদি কাউকে এত পরিমাণ আঘাত করা হয় যে কেউ অচেতন অবস্থায় যেতেই পারে, ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক। যে পরিমাণ ওকে মানে আঘাত করা হয়েছে, মারা হয়েছে মুখে কানে গলায়, মানে কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, কোনো ফ্র্যাকচার কিন্তু পাওয়া যায়নি। হ্যাঁ, এটা কিন্তু পোস্টমর্টম রিপোর্টে একদম ক্লিয়ারলি দেখা আছে, নো ফ্র্যাকচার হ্যাজ বিন ফাউন্ড। যেটা সোশ্যাল মিডিয়ায় চলছিল যে ওর এই কলার বোন থাইরয়েড কার্টিলেজ যেগুলো ফ্র্যাকচার হয়েছে, পেলভিক রেন্ডেল, এগুলো কিন্তু পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে নো ফ্র্যাকচার হ্যাজ বিন সিগনিফিকেন্টলি ফাউন্ড। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি যে যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কথা চলছে বা যে সমস্ত পোস্ট ঘুরছে ফিরছে, তো সেক্ষেত্রে আপনি একজন ডাক্তার হিসেবে ফ্যাক্টস ভার্সেস যে এই ফলস, এটার মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, বা ঠিক ঠিক ফ্যাক্টগুলো যদি একটু তুলে ধরেন? দেখুন, সাধারণ দর্শকদের। প্রথমেই একটা ফরেন্সিক এক্সপার্ট হিসাবে যখন কোনো ক্রাইম সিনে বা ক্রাইমের ইনভেস্টিগেশন চলে তখন আমরা বেশি কিছু বলতে চাই না, তখন আমরা সেটাই বলি লেট ইনভেস্টিগেশন গেটস ওভার দেন উইল স্পিক আপ। আর সোশ্যাল মিডিয়ার যুগে এখন এআই চলে এসছে, এখন ভয়েস মডিউল অনেক কিছু করেই আমরা চেঞ্জ করতে পারি। তো এইটাতে উপরে বেস করে আমরা কখনোই বলতে পারি না অ্যাকচুয়ালি হোয়াট ইজ রিয়েলি হ্যাপেন দ্যাট নাইট, এন্ড যতক্ষণ অব্দি জিনিসটা সাইন্টিফিক্যালি প্রুভড হয় অ্যান্ড মেডিকেলি যেই ঘটনাটা হয়েছিল মানুষের কথার উপর ভিত্তি করে মানে কোনো যেরকম অনেক কিছু চলছে এখন সোশ্যাল মিডিয়াতে ভয়েস রেকর্ডিং, সেটার উপরে বেস করে অ্যাকচুয়ালি এটা বলাটা খুবই ইম্পার্শিয়াল হবে অ্যাজ এ ফরেন্সিক এক্সপার্ট, যে ওদের কথাগুলো কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। একেবারেই আমি আসবো। আমি আপনাদের যে নিরাপত্তার বিষয়ে কথা বলছিলাম, এবং আরজিকর নিয়ে একের পর এক মারাত্মক অভিযোগ সামনে এসেছে, এবং খোদ তৃণমূলের সাংসদ ডক্টর শান্তনু সেন তিনি জানিয়েছেন যে টাকা দিলেই সেখানে নাকি ডিগ্রি পাওয়া যেত। এই ধরনের যে অভিযোগগুলো রয়েছে, এগুলো আপনি নিজেও পড়াশুনো করেছেন ডাক্তারি নিয়ে, আপনি আপনার পড়াশুনোর জীবনে বা আপনি আপনার কর্মজীবনে এই যে অভিযোগগুলো রয়েছে, এই অভিযোগগুলোর কতটা সত্যতা পেয়েছেন? দেখুন, প্রথমে আমি একটা কথা আপনাকে বলছি, আমি যে কলেজে পড়াশোনা করেছি, যে কলেজ থেকে আমি ইউজি করেছি পিজি করেছি, সেই কলেজে আমরা কখনোই এরকম দেখিনি। বাট রিসেন্টলি এখন বাংলাতে এই কথাগুলো শুনছি উঠছে, যে বাংলা একদিন সবাই বলতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য হোল ইন্ডিয়া থিংস টুমোরো, আজকে কোথাও না কোথাও ওই কথাটা লুকিয়ে গেছে। আমি কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে যাচ্ছি না, বাট এটা অ্যাজ এ একজন চিকিৎসক হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে মানে খুবই দুর্ভাগ্যজনক যে একজন ডাক্তার প্রশ্নপত্র পেয়ে ও পরীক্ষায় পাশ করে আসছে, তাহলে আগামী দিনগুলোতে আমাদের স্বাস্থ্যসেবা তো প্রশ্নচিহ্নের মুখে।
এবং আজকে যে ঘটনাগুলো হচ্ছে মেডিকেল কলেজে, ডেন্টাল কলেজে, এই সব জিনিসগুলো, ন্যাক্কায় কোনো জিনিসগুলো আমাদেরকে মানে সুরক্ষা দিচ্ছে না, তাহলে আপনি একটা কথা ভাবুন, আগামী দিনে আগামী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাচ্ছি? ওরা কি কখন কেউ চাইবে যে ওরা কেউ ডক্টর হতে? কেউই তখন চাইবে না। তখন আবার সেই ডাক্তার স্বল্পতায় আমরা দেশ ভুগবে, যে জিনিসটা আমরা কিছু বছর আগেও আমরা দেখেছিলাম। তো আগামী দিনে যাতে এরকম ন্যাক্কারজনক ঘটনা না হয়, এবং এই প্রশ্নপত্র ফাঁস, উনি যেটা আমি শুনলাম খবরের কাগজে, যে প্রধান অধ্যক্ষ ছিল, উনি মানে ওই মেডিসিনস, মানে ড্রাগস রাফলিং করতো, উনি মানে একটা সেক্স র্যাকেট চালাতো। খুবই দুর্ভাগ্যজনক একজন প্রিন্সিপাল হয়ে মেডিকেল কলেজের জন্য উনি যদি ও একজন মানে পথপ্রদর্শক হয়ে যদি উনি এরকম চালায় একটা এত স্বনামধন্য কলেজের মধ্যে, তাহলে আগামী দিনে আমরা আগামী প্রজন্মের কাছে আমরা কি জবাব দেব, সেটা কিন্তু আবারও প্রশ্নচিহ্নের মুখে আছে দাঁড়িয়েছে। একেবারেই সেই অভিযোগগুলো রয়েছে, তবে সেই অভিযোগগুলোর আদতে কতটা সত্যতা রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, এবং এই সুপ্রিম কোর্টের শুনানির পর মধ্যেই কিন্তু সিভি আনন্দ বোস অর্থাৎ বাংলার যে রাজ্যপাল, তার মন্তব্য সামনে এসেছেন। তিনি তার প্রতিক্রিয়া কি জানিয়েছেন ঠিক শোনাবো একবার। The nation, entire nation, heard with great relief the pronouncements of the Supreme Court of India. Remember, every saint has a past, every sinner has a future. Anybody listening? Will Mamata Banerjee please raise her hands? একেবারে শুনলেন রাজ্যপাল কি জানালেন। তিনি কিন্তু জানাচ্ছেন প্রত্যেক পাপী বা প্রত্যেক দোষীর কিন্তু একটা অতীত রয়েছে, এবং এই অতীত নিয়ে আমরা কথা বলবো। আর ডাক্তারবাবু, আপনি যেহেতু ফরেনসিক নিয়ে কাজ করেছেন, তো সেক্ষেত্রে এই যে ক্রাইমগুলো বা একজন ক্রিমিনালের মেন্টালিটি ঠিক মানে কিভাবে তৈরি হয়, বা আমি যদি একটু আউট অফ দ্য বক্স গিয়ে বলি, ঠিক এই একজন যখন ক্রিমিনাল তৈরি হচ্ছেন, তার যে আপব্রিঙ্গিং বা তার যে সোশ্যাল স্ট্রাকচার ঠিক কতটা দায়ী হতে পারে? দেখুন, একটা কথা আছে ফরেনসিকের ভাষায় যে হেট দ্য সিন নট দ্য সিনার, ঠিক আছে? বাট আমি যতটুকু পার্সোনালি মনে করি যে যারাই রেপ বা সেক্সুয়াল অ্যাসল্ট করে, ওদের কখনো কোনো রিলিজিয়ান, কোনো জাতপাত বা কোন দলের লোক, কি প্রফেশন, সেটা কখনো হয় না। এটা একটা ধিক্কারজনক ঘটনা। আর আমি যদি একটু ফরেনসিক সাইকোলজির দিকটা যদি আমি টেনে আনি, তো ওদের বরাবরই ওদের মানসিক একটা মানে প্রবলেম, মানসিক চাপ, মানসিকভাবে দেওয়া সাইকোক্রোমাটিক, হ্যাঁ, যেটা আমি যদি বলে থাকি আপনাকে। তো একজন সুষ্ঠু মানুষ হিসাবে কখনো এরকম ন্যাক্কারজনক ঘটনা করতে পারে না। এটা যদি একটা মানুষ রেপের সাথে জড়িত থাকে, তাহলে আমরা ইতিমধ্যে ধরে নিতে পারি সেই মানুষটা সাইকোক্রোমাটিক, মেন্টালি আনস্টেবল, না হলে এটা কখনোই পসিবল হয় না। আর যেইভাবে এই মানে আমাদের যে ভিকটিমটাকে মারা হয়েছে সেক্সুয়াল অ্যাসল্ট করার পর, এটা একটা নর্মাল মানুষ হিসাবে সেটা কখনোই পসিবল না, আনটিল এন্ড আনলেস হি অর শি ইজ এ মেন্টালি স্টেবল, আনস্টেবল অর সাইকোক্রোমেটিক পেশেন্টস। তো এটাই আমি বলবো, ব্যাস। একেবারেই। আমি একটু কথা বলবো আমার সঙ্গে আমার সহকর্মী, আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক, তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। ঠিক একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক বিষয় রয়েছে, সমস্ত দিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, দেখো, একেবারেই প্রথম দিন থেকে যে কোশ্চেন গুলো আমি করে এসেছিলাম বা আমরা নিউজ ভ্যানগার্ড লাগাতার জনগণের সামনে রাখছিলাম, যে দেখো সেই প্রশ্নগুলোই কিন্তু কলকাতা হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট আজকে আমাদের কোশ্চেন গুলোর মান্যতা দিল। আমরা প্রথম দিন থেকেই বলে এসেছিলাম যে এই যে মানে যে হত্যা, সেই মানে যখন মানে ছাত্রীর মানে মৃত্যু কনফার্ম, মানে মৃত্যুটা যখন হয়েছে, সেই সময়তে অবশ্যই অধ্যক্ষের কাছে কেউ না কেউ মেডিকেল কলেজের কিন্তু খবর দিয়ে এসেছে। ঠিক সেই সময়তেই তিনি কর্তব্যের কোথায় গাফিলতি করেছিল, যে সেই সময়তে তার কিন্তু হুট করে বলে দেওয়া উচিত হয়নি দিস ইজ দ্য সুইসাইড কেস। আমার তোমার প্যানেলেই একজন চিকিৎসক আছেন, তিনি আরো ভালো বিষয়ে বলতে পারবেন যে ময়না তদন্তের রিপোর্ট না নিয়ে কোনো মৃত্যুকেই সুইসাইড বলা যায় না। একটা যদি আমাদের পরিবারে একটা সাধারণ মানুষেরও মৃত্যু হয়,
সেটা যদি হাসপাতালে না হয়, আমরা কি করি, আগে হাসপাতালে নিয়ে যাই। খুব ভালো করে দেখবে হাসপাতালে গেলে যদি চিকিৎসকরা বোঝে যে মৃত এবং সেটা তারা দেখার আগেই মৃত, তাহলে কিন্তু সেটাকে তোমার হচ্ছে প্রথমেই ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়, বাড়ির লোকের কাছে কিন্তু তখন বডিটা ছাড়া হয় না। এই যে গাফিলতি, এই গাফিলতির বিরুদ্ধে, এই গাফিলতির জন্যই কিন্তু শুধুমাত্র সন্দীপ ঘোষের এগেনস্টে কলকাতা পুলিশ মামলা করতে পারত, মিস্টার বিনীত গোয়েলের পুলিশ মামলা করতে পারত, করেনি। যে প্রশ্নটা আমরা বারবার বলেছিলাম, সিবিআই যে তদন্ত, সিবিআই তদন্ত এতদিন পর সিবিআই কি পাবে সেটা নিয়েও কিন্তু আমার মধ্যে দীর্ঘ সন্দেহ রয়েছে। ভারতবর্ষের অন্তত 50টা সিবিআই মামলা, বড় বড় মামলা আমি আমার পেশাদারিত্ব লাইফে কভার করেছি, বহু সিবিআই আধিকারিকদের সঙ্গে পার্সোনালি কথা বলেছি। সেই জায়গাতে দাঁড়িয়ে কারণ হচ্ছে, যদি ডাক্তারবাবু আছেন তিনি আরো ভালো বলতে পারবেন, সেই যে মানে মিতা যে ছাত্রী, সেই ছাত্রীর যদি বডিটাকে যদি সৎকার করা না হতো, তাহলে সিবিআই সেটাকে আরেকবার ফরেন্সিকে যদি পাঠাতে পারতো, তাহলে সিবিআই এর কাছে অনেক বেশি এভিডেন্স আসতে পারতো। এখন সিবিআই এর কাছে এভিডেন্স শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজেরই একটা রিপোর্ট, তাছাড়া কিন্তু আর সিবিআই এর কাছে কিন্তু কোনো তথ্য প্রমাণ এই মুহূর্তে, মানে শারীরিকগত কারণে কোনো তথ্য প্রমাণ সিবিআই এর হাতে নেই। সিবিআই এর হাতে সেই আরজিকর মেডিকেল কলেজের একটা পোস্টমর্টমের কাগজই সিবিআই এর হাতে, সেটা আমার হাতেও তাই, আমার যে স্টুডিওতে যিনি আমার শ্রদ্ধেয় ডাক্তারবাবু বসা আছেন তার হাতেও তাই, তোমার হাতেও তাই, সারা দেশবাসীর হাতেও তাই। তাই সিবিআই কে শুধুমাত্র এই কাগজের উপরেই কিন্তু ভিত্তি করতে হবে। অন্যদিকে কে যে লেজার তোমার হচ্ছে যে তথ্য প্রযুক্তির যুগে যে লেজার মানে এগুলো ব্যবহার করা হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে 24 ঘন্টা বাদেই সেটা কিন্তু যে কোনো এভিডেন্স আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। ফিঙ্গারপ্রিন্টস থেকে আরম্ভ করে, পায়ের ছাপ থেকে আরম্ভ করে, ইভেন তোমায় আমি বলতে পারি যে আমরা যে নিঃশ্বাস নিই, সেই নিঃশ্বাসেরও একটা জিনিস দিয়ে কিন্তু সিবিআই অনেক কিছু প্রমাণ করতে পারে আজকের যুগে। কারণ নিঃশ্বাসের সময়তে আমরা যে বাতাসটা ছাড়ি, সেটাও ধূলিকণায় বিভিন্ন জায়গায় মিশে গিয়ে এগুলো সিবিআই ওই ঘটনাস্থলে কজন মানুষ নিঃশ্বাস নিয়েছিল বা ওই সময়তে কতজন মানুষ ছিল, সেটা আধুনিক প্রযুক্তি অবলম্বন করে সিবিআই বার করতে পারে। কিন্তু ঘটনার 10 দিন বা 7 দিন বাদে যখন সিবিআই তদন্তে পেয়েছে, তখন কিন্তু সেইগুলো কিন্তু সিবিআই কিন্তু কিছুই মানে 90% সিবিআই এই প্রমাণগুলো কিন্তু পাবে না। এবং তোমার হচ্ছে যে অবিলম্বে কেন এখনো পর্যন্ত, প্রথম কথা হচ্ছে দেখো, কলকাতা পুলিশ কিন্তু মূল মামলা থেকে বেরিয়েছে, এটা ঠিক, কিন্তু কলকাতা পুলিশ ভাঙচুর কাণ্ডের মামলা নিয়ে আবার কিন্তু আরজিকর কাণ্ডে উল্টো গলি দিয়ে কিন্তু ঢুকে গেল। অর্থাৎ কলকাতা পুলিশ কিন্তু এখনো এই মামলাতে রয়েছে। কি মামলা? তারা ভাঙচুর মামলা। এই ভাঙচুর মামলা করতে গিয়ে কলকাতা পুলিশ কতজনের কাছে জিজ্ঞাসাবাদ করবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। মাননীয় বিচারপতিদের কিন্তু মানে দেখো, স্টেট সাবজেক্ট হচ্ছে সবসময় ল অ্যান্ড অর্ডার হচ্ছে সবসময় স্টেট সাবজেক্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পার্টিকুলারলি কিন্তু এই মুহূর্তে এই মামলাতে আমার মনে হয় যারা নিশ্চয়ই যে বিরোধী দলগুলি রয়েছে, যারা রাজ্য সরকারের বিরুদ্ধে এই মামলায় পার্টি হয়েছে, তাদের কিন্তু বলা উচিত ছিল আদালতের কাছে এই মুহূর্তে কলকাতা পুলিশের তদন্তের উপর থেকে স্থগিতাদেশ দেওয়া হোক। তদন্ত কলকাতা পুলিশ করবে কিছুদিন বাদে, কারণ সিবিআই যখন বলবে যে তাদের তদন্ত প্রক্রিয়া শেষ, তারপর এই তদন্ত করবে। বা তদন্ত করতে গেলে আরেকটা তারা মানে আমার মনে হয় সুপ্রিম কোর্টের আজকের যে হিয়ারিং, সেই হিয়ারিং এ আরো একটা বিষয় আসা উচিত ছিল যে কলকাতা পুলিশ এই মামলাতে যারা ভাঙচুর করেছে তাদেরকে অ্যারেস্ট করবে, তাদেরকে সমস্ত কিছু করবে, কিন্তু মেডিকেল কলেজের ভিতরে গিয়ে কাউকে জিজ্ঞাসাবাদ বা মেডিকেল কলেজের ভিতরে ওই জায়গাগুলিতে যেতে গেলে অবশ্যই আদালতের পারমিশন নিতে হবে। অর্থাৎ একেবারেই ধন্যবাদ নীল। একেবারে ধন্যবাদ নীল। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলো, একাধিক প্রশ্ন আমাদের সামনে আসলো। আমি আবারও যাব ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু দেখুন, মানে আমি আপনাকে 2-3টে কথা বলছি। যে জিনিসটা পোস্টমর্টম রিপোর্টে লেখা ছিল যে রাত 3টা থেকে 5টার মধ্যে টাইম অফ ডেথটা আছে, ঠিক আছে। এখন যে প্রশ্নগুলো উঠছে যে তাহলে প্রথম কে দেখেছিল ওনাকে, যে উনি কি শি ইজ ডেড অর অ্যালাইভ, ঠিক আছে। যেই কলেজের যে প্রাক্তন অধ্যক্ষ ছিল, উনার কোনো জবানবন্দি তেমন আসেনি। ইন্টারেস্টিং ঘটনা কোথায় হচ্ছে, এই মানে 24 ঘন্টার মধ্যে বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো, ভার্চুয়াল অটোপসি কেন করা হলো না,
আমার দাবি থাকবে আজকে এই পর্দা থেকে, এত একটা মানে পুরো দেশের মধ্যে একটা ন্যাক্কারজনক ঘটনা হলো নির্ভয়ার পরে, সেখানে ভার্চুয়াল অটোপসি কেন করা হলো না? আজকে যদি ভার্চুয়াল অটোপসি করা হতো তাহলে ভিডিওগ্রাফি এবং ভার্চুয়াল অটোপসির উপর ডিপেন্ড করে যে বাইট মার্কসগুলো পাওয়া গেছে ওর বডিতে, ইজিলি উই কুড হ্যাভ আইডেন্টিফাইড দ্য অ্যাকিউজড। সিবিআই কাজ করবে। এতদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে সিবিআই কতটুক কি জাস্টিফিকেশন বা সেই মানে কোর্ট অফ লকে সেই অ্যাকিউজড বা যাদের সাসপেক্ট আছে ওদেরকে কতটুক প্রমাণিত করতে পারবে, সেটা কিন্তু আমি আবারও প্রশ্নচিহ্নের মুখে রাখছি। আরেকটা কথা দেখুন, এখন আরজিকর কলেজে যে ঘটনাটা হলো তার এক কি দুদিন পরে মোর দেন 7,000 লোকের একটা জমায়েত করা হলো। তো আমি এটা প্রশ্ন রাখছি, এটা কি একটা প্রিপ্ল্যান ছিল না কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ফেলিউর ছিল? যদি এটা প্রিপ্ল্যান হয়ে থাকে তাহলে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আরজিকরের এই মানে একটা হিনিয়াস ক্রাইমটাকে আড়াল করার জন্য এখন সবাই লেগে পড়ে লাগবে, ওদেরকে দেখাও, ওদেরকে ধরো, যাতে করে আরজিকরের যে মেইন কাণ্ডটা সেটা যাতে ধামাচাপা পড়ে যায়। তো সেটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে আবারও, যে এই কাজটা কি প্রিপ্ল্যান ছিল? এতজন লোক হঠাৎ করে করতে গেল, এত বড় কলেজের সামনে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও ওরা কি করে ঢুকলো? ভাগ্য ভালো ওরা 3 তলায় ঢুকতে পারেনি, ওরা বুঝতে পারেনি 3 তলায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টটা ছিল। তারপরও এত কিছু তছনছ করা দেওয়ার পরে তাহলে কি ইন্টেলিজেন্স ফেলিউর না, নাকি প্রিপ্ল্যান? আর সিবিআই এতদিন পরে কেসটা পাওয়ার পরে যে কথাটা আপনার লিডার বলল, সিবিআই কিন্তু এখন কলকাতা পুলিশের দেওয়া মেডিকেল বোর্ডের পোস্টমর্টম রিপোর্টের উপরই কাজ করবে। ওদের কাছে আর কোনো এক্সট্রা এভিডেন্স, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নেই যার উপরে ভিত্তি করে ওরা কোনো একটা রিপোর্ট দেবে। যে রিপোর্টটা আমার কাছে আছে, সবার কাছে আছে, ওদের কাছেও এটাই আছে। যদি আজকে বডিটাকে রাখা হতো প্রিজার্ভ করে, যদি বডিটাকে যদি প্রিজার্ভ নাও করতো, যদি বডিটাকে ভার্চুয়াল অটোপসি করা হতো, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আরো অনেক কিছু বেরিয়ে আসার চান্স থাকতো, যেটা আজকের দিনে অনেকটাই চান্স কমে গেল। একেবারে অনেক প্রশ্ন রয়েছে এবং পাশাপাশি এটাও ফ্যাক্ট যে আরজিকর কাণ্ডে নিয়ে গোটা দেশ উত্তাল, যে আরজিকরের বিরুদ্ধে কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, অধ্যক্ষর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেই আরজিকরেই কিন্তু পোস্টমর্টেম হয়েছে এবং এর ফলে কতটা নিরপেক্ষ বা কতটা যথাযথ প্রমাণ বা যথাযথ সমস্ত বিষয় উঠে এসছে পোস্টমর্টেমে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, প্রশ্ন করছেন ফরেনসিক এক্সপার্টরা। এবং আমি আবারও আসবো, আপনি একজন ফরেনসিক এক্সপার্ট, ঠিক কি বলবেন এই সম্পূর্ণ পোস্টমর্টেম নিয়ে? যদি বলতে বলি ঠিক কি বলবেন? দেখুন, পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কিছু বলার আগে আমি তো দেখবো যে পোস্টমর্টম রিপোর্টটা কি করে হয়। যে পোস্টমর্টম রিপোর্টটা হয় যে অ্যান্টিমর্টম, যে মৃত্যু। এবং হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যে কথাটা এখানে লেখা আছে পোস্টমর্টম রিপোর্টে, যেই আঘাতগুলো হয়েছিল সেগুলো কিন্তু অ্যান্টিমর্টম, মানে এই ভিকটিম মারা যাওয়ার আগের আঘাত কিন্তু এগুলো। তো ভেরি ইন্টারেস্টিং থিং যদি আবার আমি ফরেন্সিক্যালি ভাবি। তো পোস্টমর্টম রিপোর্ট বেসিক্যালি হয় যে একটা বডি মারা যাওয়ার পরে, যে কোনো এখন আজকালের দিনে এনি সাডেন ডেথ উই গো ফর দ্য পোস্টমর্টম। পোস্টমর্টম মানে বডির এক্সটার্নাল ইনজুরিজ, ইন্টারনাল ইনজুরিজ, ভেতরের অর্গান, ভেসেরাল অর্গানসগুলো, তারপর সেটার উপর ডিপেন্ড করে পোস্টমর্টম রিপোর্ট লেখা হয়। কিন্তু আরজিকরের ঘটনায় আরজিকরই পোস্টমর্টম হলো, ভিডিওগ্রাফি হলো, কে পোস্টমর্টম করলো সেটার কোনো ব্যাখ্যা নেই। ইতিমধ্যেই আমি কালকে শুনলাম এইমস কল্যাণীকে এটা দেওয়া হয়েছে, একটা মেডিকেল টিম মানে গঠন করা হয়েছে ফরেন্সিক এক্সপার্টের, ওরাও এটাতে মানে এখন সামিল থাকবে। তো দেখুন, আপনি একটা জিনিস লক্ষ্য করে সবকিছু কিন্তু হচ্ছে, কিন্তু দেরিতে হচ্ছে। দেরিতে হলে জিনিসগুলো কি হচ্ছে না, এভিডেন্সগুলি হারিয়ে যাওয়ার চান্স থাকছে একটা। যদি 24 ঘন্টা 72 ঘন্টার মধ্যে ক্রাইম সিনে আমরা যাই, এভিডেন্স নেই, তো ইট বিকামস ভেরি স্মুথ টু গিভ এনি জাজমেন্ট, এনি মানে রাইট ডাউন দ্য পোস্টমর্টম রিপোর্ট অ্যাকচুয়ালি কি হয়েছিল। যত ডিলে হবে ততই কিন্তু আমরা মানে এভিডেন্স হারানোর একটা চান্স আমাদের থেকেই যাচ্ছে। আর পোস্টমর্টম রিপোর্টে আমি আবারও বলছি, পোস্টমর্টম রিপোর্টে অনেক কামিয়া আছে, পোস্টমর্টম রিপোর্টে এখনো অনেক কিছু ডিটেইলড অ্যানালাইসিস পোস্টমর্টম রিপোর্টে লেখা নেই। আমি আশা করব আগামী দিনে, যেহেতু কালকে এইমস কল্যাণীর বোর্ড মানে একটা গঠন করা হলো মেডিকেল বোর্ড, ওরা যাতে আরো বেশি করে ডিটেইলড পোস্টমর্টম অ্যানালাইসিস করে আমাদের হাতে যথারীতিভাবে দেয়। একেবারে ধন্যবাদ।
আমার সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন ফরেন্সিক এক্সপার্ট ডক্টর তমগ্ন দাস এবং তিনি তুলে ধরলেন যে পোস্টমর্টেম যে রিপোর্ট সামনে এসেছে তা কিন্তু পূর্ণাঙ্গ বলা হলেও তার মধ্যে কিন্তু অনেক খামতি রয়েছে, অনেক জিনিস কিন্তু বিস্তারিতভাবে জানানো নেই, যে কারণে একাধিক প্রশ্ন উঠে আসছে, একাধিক নতুন নতুন জল্পনা তৈরি হচ্ছে এবং সমস্ত দিকেই কিন্তু আমাদের নজর থাকবে এবং ভবিষ্যতে এই মামলা বা এই আরজি করের ধর্ষণকাণ্ড কোন দিকে মোড় নেয় সেদিকে কিন্তু আমরা চোখ রাখবো। প্রত্যেক মুহূর্তের আপডেটেড খবর আরজি কর কাণ্ড নিয়ে এবং দেশের অন্যান্য প্রান্তের সমস্ত খবর নিয়ে আমরা আবারও ফিরে আসবো। সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর।